যারা যারা আছে তাদের নাম ওই আইডিতে নামটা রিনেম করে নাও যাতে বুঝতে সুবিধা হয়। হ্যালো, যারা যারা আছো নামটা নামটা রিনেম করে নাও। নামটা কি জানি নাম কি জানি দিন হ্যালো, যারা আছো সবাই নামটা রিনেম করে নাও, নাম লিখুন করে দিন। নাম লিখে নাও। ফোনে হইতে স্যার। আচ্ছা স্যার। আরে কি বল? আরে কই? আচ্ছা কো। এই বস আইতে আসছে নাম লিখবো। কি এই তাকু না গো। 9 জন আছে। কথা বলতেছিলি মুখটা করে নেবে। বয়স কত? হ্যাঁ, হ্যালো, এখন আমরা ওই ক্লাসে যাইতে চাইতেছি। আমাকে শোনা যায়? হ্যালো, আমাকে কি শুনতে পাইছো তোমরা? জি স্যার। শোনা যায় স্পষ্ট? জি স্যার। আচ্ছা, আমরা ক্লাসে আসতে যাইতেছি বলের উপরে আমরা ক্লাসটা নিতে যাইতেছি। প্রথমে আমাদের যে কথাটা সেটা হলো যে আমরা জানতে চাইতেছি এই বল সংক্রান্ত কোনো সমস্যা, তোমাদের প্রশ্নগুলো কি, তারপরে আমরা ওই ধারাবাহিক আলোচনায় যাইতে চাইতেছি। হ্যাঁ বলেন। কথা শোনা যায়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আলোক স্যার, প্রশ্ন করো। হ্যাঁ আলোক স্যার কথা শুনেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। ও আচ্ছা, তা আমরা যারা আছো যারা কথাটা ছিল যে তাহলে যদি এই বলের কোনো প্রশ্ন গুলো থাকে, মানে আমরা চাইতেছি হলো কোন দিকে আমরা আলোচনাটা শুরু করতে সেই দিকে, তাহলে প্রশ্নটা শুরু করো তারপরে আমরা যাই। স্ক্রিনে কি একটা পেজ দেখা যায়, লেখা দেখা যায়? স্ক্রিনে কি লেখা দেখা যায় কোনো? না স্যার। স্ক্রিনে পেজ দেখা যায় না? না স্যার। না স্যার। এখন না স্যার।
এখন কি দেখা যায় স্ক্রিনে? স্ক্রিনে পেজ দেখা যায় কি না? জি স্যার। জি স্যার। দেখা যায়? দেখা যায় স্যার। আমরা এখানে দেখো এই অধ্যায়ে আমরা বল বিদ্যা আলোচনার আগে জড়তা বলের জড়তা ও বল নিউটনের গতির প্রথম সূত্র থেকে জানবো, বলের প্রকৃতি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলের পরিমাপ, আর নিউটনের তৃতীয় গতিসূত্র ক্রিয়া প্রতিক্রিয়া, এই বিষয়গুলো আমরা জানবো। স্ক্রিনে কি লেখা দেখা যায়? জি স্যার। জি স্যার। আমরা তাহলে জড়তা ও বল, তারপরে হইলো আমরা খেয়াল করি, আমি একটু ভুল করলাম, জড়তা ও বল, তারপরে হলো বলের প্রকৃতি, নিউটনের গতিসূত্র, বলের পরিমাপ, নিউটনের তৃতীয় গতিসূত্র অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া। আমরা প্রথমে বল সম্পর্কে জানতে গেলে আমাদের জড়তা সম্পর্কে জানতে হয়। এখানে জড়তার ব্যাখ্যা আমরা করতে, জড়তার ব্যাখ্যাটা দেব, বস্তুর জড়তা এবং বলের গুণ। স্যার কথা বোঝা যাইতেছে না। জি হ্যাঁ, কথা বলো। কথা বোঝা যায় না? হ্যাঁ, স্লো বলতে হবে না? আচ্ছা আচ্ছা, স্ক্রিন লেখাটা কি দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি কথাটা স্লো বলি একটু, তাই শোনা যাবে মনে হয়। এই আমি ভুল করলাম, দেখো এখানে জড়তা বা ইনার্টিয়া আছে না, ভুলটা হয় না? আমাদের অভিজ্ঞতা থেকে দেখতে পাই কোন একটি বস্তু যেখানে আছে সেখানেই পড়ে থাকবে, যদি না কোনো ব্যক্তি এটিকে সরিয়ে দেয়। যেমন ঘরের মধ্যে একটি চেয়ার, টেবিল, বিছানা, টিভি যা দেখি সবই স্থির বস্তু। স্থির অবস্থায় অবস্থানরত বস্তু নিচ থেকে চলতে শুরু করতে পারে না, কোনোদিনই না। এই প্যারাটা দেখি আমরা সূর্যের চারিদিকে অনবরত ঘুরছে, অর্থাৎ পৃথিবী গতিশীল অবস্থায় আছে। পৃথিবী এর ঘূর্ণনের কোনো বাধা না থাকায় পৃথিবী গতিশীল। কারণ হলো কি, নবমণ্ডলে কোনো বায়ুর বাধা নেই। একটি বলকে আমরা মাঠে গড়িয়ে দেই, দেখতে পাবো কি বলটি গড়িয়ে কিছু দূর যাওয়ার পর আস্তে আস্তে থেমে যাবে। বলটি থেমে গেল, কিন্তু পৃথিবী সেই সৃষ্টির আদিকাল থেকে ঘুরতেছে, কিন্তু পৃথিবী আর থামতেছে না, কারণ এখানে বাধা দান কোনো বল নেই। তো আমাদের যে বিষয়টা আমরা জানলাম সেটা হলো, দেখো এইসব ঘটনা থেকে আমরা যে বিষয়গুলো আমরা জানলাম সেটা হলো কি, বুঝতে পারি কি যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চায়। বস্তুর স্থির থাকলে চিরকাল স্থির থাকতে চায়, আবার বস্তু যদি গতিশীল থাকলে চিরকাল গতিশীল থাকতে চায়। স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখতে চাওয়ার এই প্রবণতা বস্তুর একটি মৌলিক ধর্ম, একে বস্তুর জড়তা বলে। অর্থাৎ মৌলিক ধর্ম হলো প্রত্যেক বস্তুরই এই ধর্মটা থাকে, অর্থাৎ প্রত্যেক বস্তু স্বীয় অবস্থান অক্ষুণ্ণ রাখতে চায়। আর স্বীয় অবস্থান অক্ষুণ্ণ রাখার যে প্রবণতা, সেটাকে বলা হবে কি জড়তা বা ইনার্টি। এই জড়তাকে আমরা দুই ভাগে ভাগ করছি, সেটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। এখানে দেখো দিয়েছে, হঠাৎ বাস চলতে শুরু করলে দাঁড়িয়ে থাকা আরোহীরা শরীরের নিচের ভাগ বলের সাথে বাসের সাথে গতিশীল হয়, কিন্তু শরীরের উপরই বাকি স্থির জড়তার কারণে স্থির থাকতে চায়। বাস যখন চলতে থাকে, হঠাৎ দাঁড়িয়ে থাকা যদি চলতে শুরু করলে দেখা যায় কি, দাঁড়িয়ে থাকা বাস যাত্রীরা পিছনের দিকে চলে যায়। কারণ হইলো বাস যাত্রীর নিচের অংশ। কারো কোনো কথা আছে? অনেকে স্যার কানেক্ট আছে, ইনভাইট রিসিভ করতে হবে স্যার। ও কানেক্ট আছে না, কোথায় যাব?
মুট করে রাখি। আবার আসি আমরা ওই যারা যারা নতুন আসছেন দেখেন, আমরা দেখেন এখানে দেখো জড়তাকে আমরা দুই করছি, সেটা হলো জড়তা আর হলো গতি জড়তা। একটা মানে ওই স্থিতিশীল বস্তু স্থিতিতে থাকার যে ধর্ম বা প্রবণতা সেটা হলো স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু এখানে বলছে ধূলিময় পোশাকে লাঠি দ্বারা আঘাত করলে পোশাক সরে যায়, কিন্তু ধূলিকণা স্থিতি জড়তার কারণে নিচে পড়ে যায়। আমরা যখন ক্যারাম খেলাই দেখা যায় নিচ টাইগার দিয়ে যদি আমরা একটা গুটির উপর আরেকটা গুটি রাখি, নিচেরটাকে আঘাত করলে নিচেরটা সরে যায়, কিন্তু উপরের গুটিগুলো সবগুলো ওইখানেই পড়ে, এটি স্থিতি জড়তার কারণে। গ্লাসের উপর রাখা একটি পুরস্কার, এর উপর একটি মুদ্রা রেখে পুরস্কারটিকে হঠাৎ জোরে টুকা দিলে পারে দেখা যাবে কি পুরস্কারটি সরে যায়, মুদ্রাটি গ্লাসের মধ্যে পড়ে যায়। স্থিতি জড়তার জন্য মুদ্রাটি তার নিজ স্থানে থাকে, ফলে গ্লাসের তলায় পড়ে। ক্যারাম বোর্ডে এই কথাটা বলছি, ক্যারামের গুটি পরস্পর সাজিয়ে রেখে স্ট্রাইকার দ্বারা নিচের গুটিতে, এগুলো স্থিতি জড়তার উদাহরণ। আর গতি জড়তা দেখো, বাস যদি গতি জড়তার কারণে চলন্ত বাস যখন হঠাৎ থেমে থাকবে, হঠাৎ থেমে যাবে, তখন বাসের যাত্রীরা কি করবে, সামনের দিকে ঝুঁকে পড়বে। কারণ হলো বাসের নিচের অংশটা, বাসের যাত্রীর নিচের অংশটা বাসের সাথে সাথে কি হবে, স্থিতিতে আসবে, কিন্তু উপরের অংশটা গতিশীল থাকবে গতি জড়তার কারণে। এই জন্য যাত্রী কি হবে, সামনের দিকে ঝুঁকে পড়বে। তাহলে আমরা স্থিতি জড়তার জন্য যেটা দেখছিলাম, যে স্থিতি জড়তা থেমে থাকা বাস যদি হঠাৎ কি করে, হঠাৎ যদি চলতে শুরু করে, তাহলে যাত্রীরা কি পিছনের দিকে ঝুঁকে পড়বে। আর যদি গতি জড়তার কারণে চলন্ত বাস যদি হঠাৎ থেমে যায়, তাহলে গতি জড়তার কারণে যাত্রীরা কি করবে, সামনের দিকে ঝুঁকে পড়বে। আর অনেকগুলো গতি জড়তার উদাহরণ, গাড়িতে থামলে চলন্ত গাড়ির কামরায় যদি কোনো একজন আর ওই উপরের দিকে একটি বল ছুড়ে, চলন্ত গাড়ির সামনে দিকে উপরের দিকে বল ছুড়ে, তো বলটি পুনরায় তার হাতে ফিরে আসবে। একজন আরোহী উপরের দিকে বল ছুড়ে, তবে বলটি পুনরায় তার হাতে ফিরে আসে, এক্ষেত্রে গতি জড়তার কারণে আরোহী ও বল গতিতে থাকে। অর্থাৎ কি, আমরা নিচের দিক থেকে বলটা ছেড়ে দেওয়ার সাথে সাথে যদি আমরা বাসটাও চলে যেতেছে আবার বলটাও যেতেছে, তখন কি হবে, বলটা তখন আবার হাতে এসে পড়বে, এটা গতি জড়তার কারণে। এখন এই যে জড়তা, আমরা যে বিষয়টা জানলাম সেটা হলো কি, প্রত্যেক বস্তু তার স্বীয় অবস্থান, অর্থাৎ যে অবস্থান আছে সেই অবস্থান অক্ষুণ্ণ রাখতে চায়। অক্ষুণ্ণ রাখার যে ধর্ম সেটাকে বলা হয় জড়তা। আর যে কারণে পারে না সেইটাই হলো বল। আমরা দেখো বলের এই গুণগত ধারণা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা যেটা পেয়েছিলাম, তাহলে জড়তা হইলে স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এই ধর্মটা হলো বস্তুর কি জড়তা, এটা হলো তার মৌলিক ধর্ম। একটা বাহ্যিক কারণে পারে না, কিনা একটা স্থির বস্তু ছিল, টেবিলের উপর একটি ডাস্টার ছিল, আমি তুলে নিয়ে আসলাম, কি করলাম, একটা বাইরে থেকে একটা বল, বাইরে থেকে একটা বাহ্যিক কারণ প্রয়োগ করলাম, এটাই হলো বল। এখানে আসছে, আমরা যখন বাইরে থেকে এসে দরজা খুলতে চাই তখন হাতলে একটি ঠেলা প্রয়োগ করি, আবার দরজা বন্ধ করতে চাইলে হাতলে একটি টানা দিই। একটি ফুটবল মাঠের মাঝখানে বসানো আছে, একটি ঠেলা বা কিক দিলে সেটা গতিশীল হবে, আবার গোলরক্ষক বলটি থামাতে গতির বিপরীত দিকে ঠেলা প্রয়োগ করবে। এলে হলো কি, বাইরে থেকে একটা যে কারণ করা হবে, যে বাইরে থেকে যে বল প্রয়োগ করা হবে, যে কারণটা থাকবে সেটাই হলো বল। এখন আমরা বলের সংজ্ঞাতে যাবো একবারে। দেখো অর্থাৎ কি পাইলাম আমরা, তাহলে জড়তা হলো বস্তুর মৌলিক ধর্ম, অর্থাৎ বস্তু গতিশীল থাকতে চায়, স্থির বস্তু স্থির থাকতে চায়, পারে না যে কারণে সেটাই হলো বল। অর্থাৎ বল হলো একটি বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার প্রবণতা দেখায়, অথবা গতিশীল বস্তুকে গতিশীল করে বা করার প্রবণতা দেখায়। আমরা দেখি ভুল করা, যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলা হয়।
বল ও জড়তার সম্পর্ককে নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করা যায়। অর্থাৎ যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে এর জড়তার পরিবর্তন করে বা করতে চায় তাই হচ্ছে বল। সংক্ষেপে আমরা এভাবেই বলতে পারি যে যা কোনো বস্তুর উপর ক্রিয়া করে এর জড়তার পরিবর্তন করে, অর্থাৎ গতিশীল বস্তুকে স্থিতিশীল করবে অথবা স্থির বস্তুকে কি করবে, গতিশীল করবে, সেটাই হলো বল। এটা হলো বলের গুণগত সংজ্ঞা। আমরা কি পাইছিলাম, সেটা হলো কি কোন বস্তুর উপর যখন যে কারণটা প্রয়োগ করা হবে কোন বস্তুর উপর, জড়তাশীল কোন বস্তুর উপর যে প্রয়োগ করে সে জড়তার পরিবর্তন হবে, অর্থাৎ কি স্থিতিশীল বস্তুটা গতিশীলে রূপান্তর হবে আর গতিশীল বস্তুটা স্থিতিশীল হবে, সেটাই হলো বস্তুর যে কারণে, সেটাই হলো বল। এখানে আরেকটা সংজ্ঞা সম্পর্কে বল সম্পর্কে বলা হয়েছে, বল হলো দুটি বস্তুর মধ্যে মিথস্ক্রিয়ার ফল। মিথস্ক্রিয়াটা হলো দুইটা বস্তুর মধ্যে দুইটা ক্রিয়া যখন একত্রে কোনো বস্তুর উপর ক্রিয়া হবে, এই দুইটা বস্তুর সম্মিলিত ক্রিয়ার ফলে যে নতুন একটা ক্রিয়ার উদ্ভব হবে সেটাকে বলা হবে কি মিথস্ক্রিয়া। যেমন একটি বস্তু এ অপর একটি বস্তু বি এর উপর বল প্রয়োগ করতে পারে। যখন এ বস্তু ও বি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন বি বস্তু এ বস্তুর উপর বল প্রয়োগ করে, অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। আমি যদি মাটিকে কি করি, পা দিয়ে ধাক্কা দেই, মাটি কি করবে, উপর দিকে আমাকে আরেকটা বল প্রয়োগ করবে। এই বল প্রয়োগ করার ফলে মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হবে, তার ফলে আমরা হাঁটতে পারি। এর কি করবে, এই প্রয়োগ করে তখন বি বস্তু এ বস্তুর উপর বল প্রয়োগ করবে। সুতরাং যখন টেবিলের উপর একটি বই রাখা হয় তখন বই টেবিলের উপর নিচের দিকে একটি বল ক্রিয়া প্রয়োগ করে, আবার টেবিলও বইয়ের উপর একে ধরে রাখতে উপরের দিকে একটি বল প্রয়োগ করবে। এই বল হলো একটি, এটাই হলো যে এর ফলে যে সৃষ্টি হবে সেটাই হলো মিথস্ক্রিয়া। এইটাই হলো বল। বল হলো কি দুইটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মিথস্ক্রিয়া, রেজাল্টটা হলো কি বল। কি করবে, একটি স্থির বস্তুর উপর যখন আমরা একটা বল প্রয়োগ করব, স্থির বস্তু স্থির থাকতে চাবে, কিন্তু বাইরে ওই বাহ্যিক কারণে বলের কারণে সে কি করতে পারবে না, সেটা স্থির থাকতে পারবে না, গতিশীল হবে, অর্থাৎ জড়তার পরিবর্তন হবে। এটাই হলো বল। এখন আমরা আসি স্যার, দেখো স্যার ইজাক নিউটন 1687 খ্রিস্টাব্দে গতি সম্পর্কে 3টি সূত্র প্রদান করেন। এগুলো আমরা জানি। এই সূত্রগুলোর মধ্যে 3টির মূল তথ্যগুলো নিহিত আছে। এই 3টি সূত্রকে নিউটনের গতি বিষয়ক সূত্র বলা হয়। আর এই গতি বিষয়ক প্রথম সূত্রটাকে বলা হয় কি জড়তা এবং বলের সংজ্ঞাসূচক সূত্র। প্রথম সূত্রটা কি ছিল, নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। প্রথম সূত্রটা ছিল বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ বাইরে থেকে বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে কি করবে, চলতে থাকবে। এটা হলো নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা দুইটা জিনিস পাই। এক হইলো জড়তার সংজ্ঞা পাই, জড়তার সম্পর্কে ধারণা পাই, আর একটা হলো বলের ধারণা পাই। এক হলে কি আমরা পাইলাম হলো যদি বাহ্যিক বল প্রয়োগ করা না হয় স্থির থাকবে, অথবা গতিশীল বস্তু গতিশীল থাকবে। এই যে স্থির বস্তু স্থির থাকার ধর্ম আর গতিশীল বস্তু গতিশীল থাকার ধর্ম, এটাই হলো কি জড়তা। আর এটা পারে না কি জড়তার পরিবর্তন হয় একটা বাহ্যিক কারণে, সেটাই হলো, এটা বলছি বাহ্যিক, যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, এই যে বাহ্যিক কারণ সেটাই হলো বল। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে জড়তার ধারণা এবং বলকে আমরা কি করতে পারি, সংজ্ঞায়িত করতে পারি। এজন্য নিউটনের প্রথম সূত্রকে বলের সংজ্ঞা সূচক সূত্র বলা হয়। এখানে আমরা যেটা পাইলাম এই পর্যন্ত, সেটা পাইলাম হলো জড়তা, বল আর প্রথম সূত্র। প্রথম সূত্রটা জড়তা রিলেটিভ এবং প্রথম সূত্রে জড়তার বিপরীতটাই হইলো তোমার যেটা জড়তার পরিবর্তন করবে সেটাই হলো বল। এই বিষয়গুলো আমরা জানলাম। এখন বলটা তাহলে আমরা যেটা জানলাম যে বল হইলো একটা বাহ্যিক কারণ যা বস্তুর জড়তার উপর জড়তার পরিবর্তন করে, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করে বা করার প্রবণতা দেখায়, অথবা গতিশীল বস্তুকে স্থিতিশীল করে বা করার প্রবণতা দেখায়। এই দৈনন্দিন জীবনে বলগুলো কয়েকটার উপর নির্ভর করে। প্রধানত বল হলো স্পর্শ বল এবং অস্পর্শ বল। খেয়াল করি এগুলো আমরা সংক্ষেপে থেকে, স্পর্শ বল যে সকল বল প্রয়োগের জন্য বস্তুর প্রত্যক্ষ স্পর্শ প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। দুইটি বস্তুর মধ্যে যখন কি হবে, একে অপরের সাথে স্পর্শে আসবে
কাছাকাছি আসবে, অর্থাৎ পৃষ্ঠতলের মধ্যে সংস্পর্শ আসবে, তখন তাকে বলে স্পর্শ বল। ঘর্ষণ বল দুইটা বস্তুর মধ্যে দিয়ে যখন একটা উপরটার বস্তুর মধ্য দিয়ে ঘর্ষণের সৃষ্টি হবে, একটা তলের মধ্য দিয়ে আরেকটা তল যখন যাইতে থাকবে, তখন যে বলের সৃষ্টি হবে তাকে বলা হবে কি ঘর্ষণ বল। এই বলগুলো তোমাদের পাঠ্য বই দিয়ে আছে। এই বলগুলো যেমন ঘর্ষণ বলের সুবিধা, ঘর্ষণের সুবিধা অসুবিধা এগুলো আমরা পরে দেখব। এই বলগুলো মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, সবল বল, নিউক্লিয় বল, নিউক্লিয় দুর্বল বল, এগুলো পাঠ্য বই। আমরা যেটা চাইতেছি হলো বলের দ্বিতীয় সূত্র। এটাকে আমরা প্রথম সূত্র নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র থেকে পেয়েছিলাম বলের সংজ্ঞা, আর দ্বিতীয় সূত্র থেকে পাবো হলো বলের পরিমাপ। বলের পরিমাপটা কিভাবে আমরা নির্ণয় করবো সেটা হলো দ্বিতীয় সূত্রটা পাবো। এখানে আমরা জানবো হলো ভরবেগের ব্যাখ্যা, ভরবেগ পাবো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। আমরা কি করব, বলের পরিমাপটা নির্ণয় করব, এবং দ্বিতীয় সূত্রের ব্যবহার করে বলের পরিমাপ সূচক সমীকরণ F ইকুয়াল ma প্রমাণ করতে পারবো। আমরা দেখি, গতিশীল সাইকেল এবং একটি ট্রাক একই বেগে চলছে, এর উদাহরণ দিচ্ছে। আর কি আছে কেমনে বোঝা যায় স্যার? হ্যাঁ, আমরা দেখা যায়। আচ্ছা, আসলে কোন বস্তু, আমরা যে উদাহরণটা যেটা দিছে, একটা সাইকেল এবং একটি ট্রাক একই বেগে চলতেছে। আমাদের অভিজ্ঞতা থেকে দেখি সাইকেলটি সহজে হাত দিয়ে টেনে থামিয়ে দেওয়া, কিন্তু ট্রাকটিকে সম্ভব না। এর কারণ হলো কি, আসলে কোন বস্তু থামাতে আমরা যে প্রতিবন্ধক সমীকরণ, তা হলো ওই বস্তুর ভর এবং বেগের সম্মিলিত প্রভাব। অর্থাৎ ভর এবং বেগের ফলে কি হয়, বলের সৃষ্টি হয়। আর এই সম্মিলিত প্রভাবটাই হলো কি, আমরা বলি কি বল, এটাই হলো ভরবেগ। ভর যত বেশি হবে, ভরবেগ এর বৈশিষ্ট্য তত বেশি হবে। ভরবেগের দুইটা সংজ্ঞা আমরা জানি, অর্থাৎ কি, যে মিথস্ক্রিয়া সম্পর্কে বলছিলাম, বস্তুর ভর এবং বেগের ফলে যে সম্মিলিত, বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে বস্তু যে ধর্মপ্রাপ্ত হয়, অর্থাৎ যে মিথস্ক্রিয়া বল সৃষ্টি হয়, তাকে বলা হবে কি ভরবেগ। আর গাণিতিক ভাবে আমরা বলতে পারি সেটা হলো কি, বস্তুর ভর এবং বেগের গুণ ফলকে বলা হবে কি ভরবেগ। যত বেশি তার বল তত বেশি হবে। বস্তুর ভর ও বেগের গুণ ফলকে ভরবেগ বলে, অথবা ভর এবং বেগের সমন্বয়ে বস্তুর মধ্যে যে মিথস্ক্রিয়া সৃষ্টি হয় তাকে বলা হবে কি ভরবেগ। আমরা কোন বস্তুর ভরবেগের গুণফলকে বলি, যদি পি দ্বারা প্রকাশ করি তাহলে বস্তুর ভর এম হয়, বেগ যদি ভি হয়, বস্তুটির ভরবেগ পি হলে পি সমান এম ভি। বর্গের একটি ভেক্টর রাশি, আমি ভেক্টর রাশি এদিকে আর যাবো না, আমার মূলত হলো দ্বিতীয় সূত্রটা আমরা প্রমাণ করব। দ্বিতীয় সূত্র সবাইকে দেখতেছি। নিউটনের প্রথম সূত্র গুণগত ধারণা দিছিল, আমরা বলছিলাম নিউটনের প্রথম সূত্র থেকে বলের গুণগত ধারণা, আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের কি হবে, গাণিতিক ধারণা পাবো। দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ এবং প্রকৃতির নির্দেশের সূত্র বলা হয়। এর সূত্র থেকে বলের পরিমাপের সমীকরণ প্রতিষ্ঠা করা যায়, অর্থাৎ বলটা কিভাবে আমরা পরিমাপ করি। আমরা খেয়াল করি, একটু আসতেই বলি, এম ভরের একটি বস্তু ইউ আদিবেগে গতিশীল। আমি একটু ভুল করলাম, সবাই খেয়াল করে স্ক্রিনের দিকে। এম ভরের একটি বস্তু ইউ বেগে গতিশীল, চিত্রটা এখানে আমরা খেয়াল করছি। বস্তুটির উপর একটি ধ্রুব বল এফ বস্তুটির বেগের অভিমুখে টি সময় ধরে প্রয়োগ করায় বস্তুটির বেগের পরিবর্তন করে শেষ বেগ ভি প্রাপ্ত হয়। দাঁড়াইলে হলো এই যে এই চিত্রটা আমরা খেয়াল করি, চিত্রটাতে হলো কি, এম ভর বিশিষ্ট একটা বস্তু ইউ আদি বেগে চলছিল, এর উপর একটি স্থির বল এফ পরিমাণ প্রযুক্ত টি সময় ধরে ক্রিয়া করায় বস্তুটার বেগ বৃদ্ধি পেয়ে কি হইলো, ভি হইল। তাহলে এম ভর বিশিষ্ট বস্তুটা ইউ আদি বেগ নিয়ে চলমান, এর উপরে একটা ধ্রুব বল এফ টি সময় ক্রিয়া করায় বস্তুটার বেগ বৃদ্ধি পেয়ে কি হয়েছে, বেগ বৃদ্ধি পেয়ে ভি হয়েছে। তাহলে বস্তুটির আদি খেয়াল করি আমরা, বস্তুটির আদি ভরবেগ ছিল এম ইউ, ভর ইন্টু আদি বেগ, এম হইল এম ইউ। বস্তুটির শেষ ভরবেগ ছিল কিন্তু এম ভি, ভর ইন্টু শেষ বেগ। কি সময়ে ভরবেগের পরিবর্তন, তাহলে কত, কি সময়ে ভরবেগের পরিবর্তন হইল এম ভি মাইনাস এম ইউ। সুতরাং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, যেহেতু টি সময় এম ভি মাইনাস এম ইউ বাই টি, এম কমন নিছি, এম ইন্টু
ভি মাইনাস ইউ বাই টি। আমরা ওই গতির সমীকরণ থেকে পাইছিলাম হইলো আদি বেগ শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময় ইজিক্যাল টু ত্বরণ, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি সমান এ। অর্থাৎ তাহলে কি পেলাম আমরা, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হইল এম এ, যেহেতু এ সমান ভি মাইনাস ইউ বাই হইল টি, তাহলে আমরা ভরবেগের পরিবর্তনের হার হইল এম এ। কোন সমস্যা সাউন্ড এখনো কি দ্রুত আসে? নিউটনের গতির দ্বিতীয় সময় কতটুকু আছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ দ্বিতীয় সূত্র থেকে পেয়েছিলাম ভরবেগের পরিবর্তনে হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এম এ ইজ প্রফেশনাল এফ বা এম এ ইজ ইকুয়াল কে এফ। এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক, কে ছিল সমানুপাতিক ধ্রুবক, এর মান একক বলের দ্বারা দূর করা যায়। যে বল একক ভরের কোন প্রক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে একক বল বলা হয়। যেমন এক নিউটন বল বলতে বুঝি আমরা 1 কেজি ভরের কোন বস্তুর প্রক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে, অর্থাৎ একক বলের সঙ্গে অনুসারে m is equal to 1, a is equal to 1, a is equal to 1, অর্থাৎ সেক্ষেত্রে k equal to 1 হবে। অর্থাৎ k যদি 1 হয় f এ m is equal to k into f, তাহলে m is equal to f, অর্থাৎ f is equal to m, অর্থাৎ বল আমরা যেটা পেলাম সেটা বল হইল ভর ইনটু ত্বরণ, f is equal to m। এখানে মাত্রা দেয়া আছে, f ভরের মাত্রা হলো l m ত্বরণের মাত্রা হলো l t ইনভার্স 2, অর্থাৎ বলের মাত্রা হবে কি, বলের মাত্রা হবে m l t ইনভার্স 2। এই হইল দ্বিতীয় সূত্র থেকে f is equal to m। এখানে অঙ্কগুলা দিয়ে আছে, যদি স্ক্রিনে দেখো, আনমিউট করবো সবাই, আনমিউট করবো কোনটি হবে? আনমিউট তো করা যাচ্ছে না। একটা একটা করে বলো। এখন কারো যদি কোনো কথা থাকে, আমি সবাইকে মুট করে দিচ্ছি, যদি কথা থাকে তাহলে কথা বলো। কারো কোনো জিজ্ঞাসা আছে? দীপা শুনতে পাচ্ছিস? জি স্যার। কোনো কথা আছে? না স্যার। কোনো প্রশ্ন আছে? না স্যার। মানে এই অধ্যায়ে কোনো সমস্যা, বেশি সমস্যাগুলা? স্যার, সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল একটু বুঝিয়ে দেন। আচ্ছা, আমরা সবল নিউক্লিয় বল বলতে আমরা বোঝাই কি, নিউক্লিয়াসের মধ্যে যে বল থাকে। নিউক্লিয়াসে আমরা জানি, আমরা যদি প্রোটন এবং এই নিউট্রনে, কেউ কথা বলবেন না, সবাই কিন্তু মুডে আছে, এই জন্য কথা না বলে ভালো। এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনের মধ্যবর্তী যে আকর্ষণ বল, অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের মধ্যে বিপরীত চার্জযুক্ত থাকার ফলে যে বল, সেটাকে বলা হয় কি নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলটা নিউক্লিয়াসে থাকা অবস্থায় দুটি
নিউক্লিয়নের মধ্যে নিউক্লিয়াসের ভিতর প্রোটন ও নিউট্রন নামের যে কণা থাকে তাদের একত্রে নিউক্লিয়ন বলা হয়। নিউটনে যা থাকে সেটা হলো নিউক্লিয়ন। যে প্রবল আকর্ষণ বল বিদ্যমান থাকে তাকে সবল নিউক্লিয় বল বলা হয়। একে পাই মেসন বা পায়ন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এ বল কার্যকর হয়। এর পাল্লা 10⁻15 m, যা নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান। এখন প্রশ্ন হইল, আমি দুর্বল নিউক্লিয় বলটা বলি, তারপরে অলরেডি এমনিতে ব্যাখ্যা হবে। নিউক্লিয়াসের সীমানার মধ্যে স্বল্প মানের যে বল মৌলিক কণা স্পন্দনের মধ্যে কাজ করে তাকে বলে দুর্বল নিউক্লিয় বল বলে। ইন্টারমিডিয়েট ভূষণ কণার পারস্পরিক বিনিময়ের জন্য এ কার্যকর হয়। আমরা একটা জিনিস জানি, সেটা হলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন ঘুরে তখন দুর্বল এই ইলেকট্রনগুলো নিজেদের কক্ষপথ চেঞ্জ করতে পারে, অর্থাৎ কি দুর্বল শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। এই নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসে তখন ওইখানে এক ধরনের দুর্বল বল সৃষ্টিকে ফিউশন বলা হয়। এটা হলো দুর্বল বল। আর প্রোটন এবং নিউট্রনের মধ্যে সরাসরি যে বল সেটাকে বলা হবে কি সবল বল। অর্থাৎ অস্থায়ীভাবে নিউক্লিয়াসের ব্যাসার্ধের বাইরে যে বল সৃষ্টি হবে বিপরীত চার্জের মধ্যে, অর্থাৎ কি কক্ষপথ পরিবর্তন জনিত কারণে অথবা আলফা কণার বিক্ষিপ্ত জনিত কারণে যে বল সৃষ্টি হবে সেটা হলো দুর্বল বল। আর প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে আকর্ষণ জনিত বল সেটাকে বলা হবে কি সবল বল। দীপা, বুঝতে পারছিস? জি স্যার। আর কোনো কথা বুঝছিস? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? না স্যার। কথা থাকতে হবে তো, কথা না থাকলে তো কথা বেরোবে না। নাইমুর রহমান কে আছে? তাজমহল, তোর কোনো কথা আছে, প্রশ্ন আছে? না স্যার। নাই কোনো প্রশ্ন? না স্যার। জুমে কথা বলতে হবে। কথা তোরা যদি কথা না বলাস তাহলে তো কি হবে না, মানে মিটিংটা সেই রকম জমে না। কথা বলতে হবে। যে আমাদের লাইব্রেরিতে যারা আছেন, কথা আছে কোনো? না স্যার। কেন নাই কথা? স্যার বুঝছি। তাজমহল, কথা নাই কেন? এইটা নিয়ে 2 মিনিট বলেন সে দেখি। ভালো লাগে না ক্লাস? না স্যার, ভালো লাগছে। তো এখানে আমরা আসলে এই জুম মিটিং এর মাধ্যমে ক্লাসটা ওই অ্যাপ্রুভেট একবার আমরা যে সবই পাবো তা না, শুধু এখানে একটু আলাপচারিত, মানে তোমাদের যে সমস্যাগুলো সেগুলো আমরা ইন্ডিকেট করে 2 মিনিট আমরা কিছু বলবো এটা বিষয়ে। আর এটা কিভাবে রিকভার করা যায় সে বিষয়ে পরামর্শগুলো আমরা দিব। যে যত বেশি কানেক্ট থাকে সে বিষয়ে একটা আমরা আগে থেকে যদি টপিকসটা দিয়ে থাকি, আমাদের উদ্দেশ্য হলো টপিকসটা দেওয়া থাকলে ওই বিষয়ে তোমরা একটু পড়াশোনা করো, পড়াশোনা করে যে স্যারই ক্লাসটা নিক তার সাথে একটু মানে মত বিনিময় করে ওই বিষয়টা যাতে আমরা রিকভার করতে পারি এই বিষয়ে। পরবর্তীতে আমরা অন্য স্যাররা ওই জুম মিটিং এর মাধ্যমে ক্লাস নেবেন। তোমরা যেটা চেষ্টা করবে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে জুমে অ্যাড হওয়া খুব একটা কঠিন বিষয় না, খুব সহজ বিষয়। এবং এর পরবর্তী ক্লাসগুলো জুমে অ্যাড করলে পারে তোমাদেরও ভালো লাগবে। এই নেটের মাধ্যমে কথা বলতে পারা, বলা, এটা একটু আছে, মানে ইন্টারেস্টিং আছে। তো আমার কি স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। স্ক্রিনে 2টা গাণিতিক সমস্যা ছিল এবং করাও আছে, সোজা একবারে দেখো। বল ছিল 100 নিউটন আর ভর ছিল 50 কেজি। ত্বরণ কত হবে? এই সোজা সূত্র থেকে আমরা যে দ্বিতীয় সূত্র যেটা পাইছিলাম সেটার থেকে আমরা প্রমাণ করেছি। এই 2টা গাণিতিক সূত্র যদি স্ক্রিনে আমি রাখলাম, যদি সমস্যা মনে করে লিখে নিতে পারো। আর পরবর্তীতে ক্লাসগুলো করার সময় অন্য স্যাররা যখন ক্লাস নেবেন, ক্লাসগুলো করার সময় খাতা কলম নিয়ে বসবে সাথে। নাইমুর রহমান কে ছিলে? কোন প্রশ্ন ছিল?
স্বপন বাবু, স্বপন স্যার শুনছেন? মুড না স্যারে, মুড না স্যারে। আনমুট করে রাখছে। স্যার কোন হেডটা তো নাম্বার মনে হয়। হ্যাঁ না। আমার স্ক্রিনে দেখো পদার্থবিজ্ঞানের বইটা আমরা দেখতেছি, পদার্থবিজ্ঞানের মূল বইটাই। এর আগের সিলেবাস যে বইটা, সেই বইটা আমরা আগে, বর্তমানে বলবিদ্যাটা ছিল আলাদা অধ্যায় করা হয়েছে, চতুর্থ অধ্যায়। এর আগের বইটাতে বলবিদ্যা গতিশীলের সাথে একত্র ছিল। এবং হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলেন, সমস্যা স্যার বলেন। এই নিউটনের দ্বিতীয় সূত্রটি যে বস্তুর ভরবেগের পরিবর্তনে হার প্রযুক্ত বলে সমানুপাতিক, এটা একটু হ্যাঁ স্যার, ব্যাখ্যাটা একটু। স্যার বলেন, স্যার শেষ করেন। যে নিউটনের যে দ্বিতীয় সূত্র বস্তুর ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলে সমানুপাতিক, এটা স্যার একটু বুঝে দিবেন। বলের মধ্যে আছে তো, হ্যাঁ এটাই তো, হ্যাঁ কথা বাড়ানোর জন্য। নিউটনের দ্বিতীয় সূত্র বস্তুর উপর প্রযুক্ত হ্যাঁ স্যার, ভরবেগের, এর উপর প্রযুক্ত ভরবেগের সমানুপাতিক। এটা তো সমন স্যার তাই বলছিলেন। স্যার এটার উপর কি মানে বিষয়? স্যার এখানে মানে ই বলতে আমরা কি বলবো, এম এম বলতে কি বোঝাচ্ছে এবং সি এটা বলছি স্যার, এম বলতে এখানে ভর, এম হলো ম্যাস, এই জন্য ভর। হ্যাঁ আর এ হইলো ত্বরণ অ্যাক্সিলারেশন, অর্থাৎ হইলো বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ হইলো বস্তুর ভরবেগের পরিবর্তনটা যত বেশি হবে, বলটা ভরবেগের পরিবর্তনটা যদি বেশি বেগ নিয়ে চলে, তাহলে তার বলটা বেশি হবে। আবার যদি বড় বস্তু অর্থাৎ ভরটা যদি বেশি হয়, তাহলে কি হবে, বলটা বেশি হবে। এখানে এটা ছিল, এমটা হলো ম্যাস ভর, এ হলো অ্যাসিলারেশন বা ত্বরণ, আর এফটা ফোর্স। এই জন্য স্যার আর আছে। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ আপনার অংশগ্রহণ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন আমরা আরেকটু আলোচনা করি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। নিউটনের দ্বিতীয় সূত্রটা ছিল এরকম যে বস্তুর উপর প্রযুক্ত বল এর ভরবেগের পরিবর্তনে হারের সমানুপাতিক। অর্থাৎ ভরবেগের পরিবর্তনে হার যত বেশি হবে, প্রযুক্ত বলও তত বেশি হবে। আর প্রথম সূত্রটা ছিল হলো কি, বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতে থাকবে। এখন এই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র কিভাবে আমরা প্রতিপাদন করবো সেটার দিকে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রে প্রতিপাদন করতে পারি। দ্বিতীয় সূত্র থেকে যে ইকুয়েশনটা পেয়েছিলাম,
সেটা হলো এফ ও, এম এ। ঠিক আছে। আগে যে সূত্রটা ব্যাখ্যা দিয়েছিলাম সেটা, তার মানে এম ইজ ইকাল টু এম ইন্টু এর এর কি করছি, এর সমীকরণটা লিখছি, এ হলো বি মাইনাস ইউ বাই টি, বা এম ইন্টু বি মাইনাস ইউ ইজ ইকাল টু এফ টি। এখন যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয়, অর্থাৎ এফ যদি 0 হয়, বাইরে থেকে প্রযুক্ত বলটা হইল 0, এফ সমান 0 হয়, তাহলে উপরোক্ত সমীকরণ দাঁড়ায় কি, এম মাইনাস ইউ এম ইন্টু বি মাইনাস ইউ ইজ ইকাল টু 0। যেহেতু বস্তুর ভর কখন পারে না, বস্তুর ভর একটি মৌলিক ধর্ম, তাইলে কি হবে, বি মাইনাস ইউ 0 হবে। যেহেতু বস্তুর ভর 0 হইতে পারে না, সেহেতু কি হবে, সেহেতু বি মাইনাস ইউ সমান 0 হবে, অর্থাৎ বি ইজ ইকাল টু ইউ, অর্থাৎ শেষ বেগ সমান হলো আদি বেগ। অর্থাৎ বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয়, বলছিলাম যে সমবেগে সুষমবেগে সরল পথে চলবে, অর্থাৎ বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না। এটাই হলো বস্তু নিউটনের প্রথম সূত্র। তাহলে যদি বস্তুর বাইরে থেকে বল প্রয়োগ করা না হয়, অর্থাৎ কি বস্তুর এফ এর মান যদি 0 হয়, তাহলে বি সমান ইউ হবে, অর্থাৎ শেষ বেগ সমান হবে কি আদি বেগ, অর্থাৎ বস্তুটা একই বেগে সরল রেখায় চলতে থাকবে। এটাই হলো দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র। কারো কোনো কথা আছে? না স্যার। বল বুঝছিস? আমার বুঝতে পেরেছি স্যার। স্যার বলেন। হ্যাঁ স্যার, কোনো কথা আছে স্যার? আমরা এরপরে শেষ দেব। শেষ হইল নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এর উপরে আমরা যদি ফেসবুকে যদি লাইভে ক্লাসটা নেই, তাইলেও হয়তো হবো যে দ্বিতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র পরবর্তী ক্লাসে। আর যদি জুমে, আর তোমরা যদি জুমে চাও যে জুমে হইলে ভালো হয়, তাহলে পরে আমরা জুমে কিন্তু পার্টিসিপেটর একটু বাড়াইতে হবে, সবাইকে বলতে হবে। যেমন নিউটনের তৃতীয় সূত্রের প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া বল আছে। এখানে একটা চিত্র দিয়ে আছে, F2 F1, অর্থাৎ একটা হলো ক্রিয়া বল, একটা প্রতিক্রিয়া বল। F1 হলো কি প্রতিক্রিয়া বল, F2 হলো প্রতিক্রিয়া বল। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রে দেখা যাচ্ছে বস্তুটি পি বস্তুটি যদি কিউ বস্তুটির উপর F1 বল প্রয়োগ করে, তাহলে এই সূত্র অনুযায়ী কিউ বস্তুটি পি বস্তুর উপর সমান ও বিপরীত F2 বল প্রয়োগ করবে। দুইটা বস্তু, পি বস্তু মনে করি পি বস্তু কিউ বস্তুকে ধাক্কা দিল F1 বল দ্বারা, তাহলে কি হবে, কিউ বস্তুটাও F2 বল বিপরীতমুখী বল দ্বারা, একটা যদি কি করে, একটা যদি পি বস্তু থেকে কিউ বস্তুর দিকে দেয়, আর কিউ বস্তুটা কি করবে, কিউ বস্তুটা কিউ বস্তুর থেকে পি বস্তুর দিকে বল প্রয়োগ করবে, অর্থাৎ বস্তুটার দিক পরে বলের দিকটা ভিন্ন হবে। বিপরীতমুখী বল সমান বিপরীতমুখী বল ক্রিয়া করবে। এটা হলো নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্রতেই আসলে সবকিছু চলে। নিউটনের তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এবং এর প্রমাণটা পরবর্তীতে ঠিকভাবে দিয়ে গেছে। কথা থাকলে বলো। কারো কোনো দেখি স্যার হ্যাঁ হ্যাঁ আর হলো স্যার বলো। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই বা বলের গুণগত ধারণা পাই, আর দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণ ও প্রকৃতি নির্দেশের সূত্র পাই। হ্যাঁ, তাহলে স্যার নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? নিউটনের তৃতীয় সূত্র থেকে বলের আর একটা বিপরীতমুখী বলের ধারণা পাই। প্রত্যেক বলের একটা বিপরীতমুখী বল আছে। নিউটনের তৃতীয় সূত্র থেকে পাই হলো একটা বলের আর একটা প্রতিক্রিয়া বলের ধারণা পাই। প্রত্যেক বলের একটি বিপরীতমুখী বল আছে, সেটা প্রতিক্রিয়া বল। আমরা যখন বল একটা বস্তুর উপর কি করব, অ্যাপ্লাই করব, তখন ওই বলের সমপরিমাণ আর একটা বল বিপরীতমুখী বল পাবো। এটা হলো নিউটনের তৃতীয় সূত্র থেকে ধারণা পাই। ধন্যবাদ। ঠিক আছে কি? ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কারো কোনো কথা আছে?
এগুলো একটু হালকা আছে এগুলো। আচ্ছা, এ পর্যন্ত তোমরা একটু যারা বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে পরবর্তী ক্লাসগুলো যাতে আমাদের সাথে থাকে সেইভাবে একটু উদ্বুদ্ধ করবে। আমরা দেখি পরবর্তী স্কুল যেহেতু করোনার প্রাদুর্ভাব বেশি, সহসায় যে প্রতিষ্ঠান খুলবে এরকম কোনো ধারণা পাওয়া যেতেছে না। আমরা তোমাদেরকে প্রতিষ্ঠানে নিয়ে আসবো সেরকম আমরা কোন রকম দেখতে পাচ্ছি, সম্ভাবনা দেখতে পাচ্ছি না। কাজেই এই আধুনিক যুগের এই যে ব্যবস্থাটা, এই যে আমরা জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাস নিচ্ছি, ফেসবুক লাইভে নিতেছি, আমাদের 2টা চ্যানেল আছে, ইউটিউবে 2টা চ্যানেল আছে, এগুলো একটু তোমরা দেখবে। তাছাড়া আমাদের ক্লাসগুলো যদি তোমাদের এরকম মনে হয় যে স্যারদের ক্লাসগুলো খুব একটা মানসম্মত হয় নাই, সেক্ষেত্রে টিভি ক্লাসগুলোও কিন্তু আছে। তারপর অন্যান্য চ্যানেলগুলো, অন্যান্য নামি দামি কিছু স্কুলগুলো তাদেরও অনেকগুলো ক্লাস আছে। তোমরা আসলে বই সেনা থেকে এই ক্লাসগুলো দেখবে। তো সবাইকে ধন্যবাদ যারা ছিলেন। এই সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। কি করবো এটা দিন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।